শেখ হাসিনা নিয়ে এখনই কিছু বলার নেই, জানিয়ে দিল দিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এক সপ্তাহ আগে বাংলাদেশের তদারকি সরকার শেখ হাসিনা প্রসঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে, আর এই বিষয়ে এর বেশি দিল্লির তরফে এখন আর কিছুই বলার নেই। A week back I had confirmed that we had received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have no add at this point. এবার জালিয়াতিতে এবার পুলিশকে জিজ্ঞাসাবাদ, পাসপোর্ট জালিয়াতিতে পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজার। পাসপোর্ট জালিয়াতিতে নথি যাচাইয়ে গাফিলতি চিহ্নিত করতে পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ। পাসপোর্ট সেকশনের পুলিশ কর্মীদের থানার পাসপোর্ট ভেরিফিকেশন কর্মী তলব করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজার। অনুপ্রবেশে সাহায্য, গ্রেফতার ভারতীয় বাংলাদেশিকে ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগ, আর অনুপ্রবেশকারীকে ভোটার কার্ড করে দেওয়ায় ধৃত ভারতীয় যুবক। ধৃত অশোকনগরের বাসিন্দা সৌমেন রায়। স্বরূপনগর, সেখানে গ্রেফতার 3 বাংলাদেশি। তারালি সীমান্ত এলাকায় ধৃত 3 বাংলাদেশি। বাংলাদেশে ফেরার সময় বিএসএফ এর জালে এই 3 জন। ধৃতরা 3 বছর ধরে ভারতে ছিলেন। বাংলাদেশিদের সঙ্গে ধৃত 2 ভারতীয় দালাল। নদিয়ায় ধৃত 1 বাংলাদেশি। নদিয়ায় পুলিশের জালে 1 অনুপ্রবেশকারীও। খবর পেয়ে অভিযান তাহিরপুর থানার পুলিশের, আর তাহিরপুরের খিসমা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে ধৃত 1। কিভাবে ভারতে প্রবেশ, তদন্তে রানাঘাট জেলা পুলিশ। ইস্যু অনুপ্রবেশ, আর তাতে তুঙ্গে তর্জা। সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন তিনি। পাল্টা রাজ্যের তৃণমূল সরকারকে তোপ দেগেছেন সুকান্ত মজুমদার। দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। দিল্লি পুলিশ তো বলেইছে যে মেঘালয়ের বর্ডার দিয়ে ঢুকে আসাম হয়ে বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ছে। চার্জেকে নর্থ ইস্টের মন্ত্রীকে সুকান্ত মজুমদার। তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে, মেঘালয়ের থেকে দিয়ে বর্ডার থেকে দিয়ে বিএসএফ কে দিয়ে ছাড়িয়ে এটা উনি করাচ্ছেন। এগুলো কোন রকম ইলিগাল ইমিগ্রেশন রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস অ্যালাউ করে না। আর সুকান্ত তো জিতলই তো, 10,000 ওই ভোটে জিতলই তো ওই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য, ও জিতলই তো। তাই এই উগ্রপন্থীরা যেইখান থেকে ধরা পড়েছে, যে এলাকায় তারা শেল্টার পেয়েছে, সেই এলাকায় তৃণমূলের ভোট কত আর বিজেপির ভোট কত। তো বিজেপি যদি এই লোকগুলোকে ধোকাতো, তাহলে বিজেপির এলাকা থেকে ধরা পড়তো। তো এরা ধরা পড়ছে তো সেই জায়গা থেকে যেখানে 100 জনের মধ্যে 99 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। পরিষ্কার কথা, তৃণমূলের হয়ে এরা ভোট ব্যাংকের রাজনীতি করে এবং তার পরিপ্রেক্ষিতে এদেরকে ভারত বিরোধী কার্যকলাপ চালাতে দেয় তৃণমূল কংগ্রেসের সরকার। সমবায় ভোটে বিস্ফোরণে এনআইএ চেয়ে মামলা। 2024-এর 8ই ডিসেম্বর তমলুক ঘাটাল সমবায় ভোটে বিস্ফোরণ। 2রা জানুয়ারির মধ্যে পুলিশের রিপোর্ট না মেলায় ক্ষুব্ধ। পুলিশ কেন রিপোর্ট দিতে পারলো না 2রা জানুয়ারি? সময় পেরিয়ে গেল। অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণবের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার আগে আরো একবার জানিয়ে রাখি, 2024-এর 8ই ডিসেম্বর তমলুক ঘাটাল সমবায় ভোটে বিস্ফোরণ। 2রা জানুয়ারির মধ্যে পুলিশের রিপোর্ট না মেলায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। সমবায় ভোটে বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টে। আর বাঁকুড়ায় তুঙ্গে আবাস তৎপরতা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, আর তারপর সলদা গ্রাম পঞ্চায়েত। ছবি দেখাবো। উপভোক্তাদের হাতে বাড়ির প্ল্যান পঞ্চায়েতে। আবাস উপভোক্তাদের নিয়ে বৈঠক সলদায়। প্রথম কিস্তির টাকায় বাড়ি শুরুর পরামর্শ। বাড়ির কাজ শুরু না করলে মিলবে না দ্বিতীয় কিস্তি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, যার পরই তৎপরতা। আগে শুনেনি। গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে, সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয়, ডিএমদের বলছি, বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন। আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। বাঁকুড়ায় তুঙ্গে আবাস তৎপরতার ছবি আপনাদেরকে দেখালাম। আর এই যে তৎপরতা আজ সকাল থেকে কিভাবে ধরা পড়েছে জানাবেন আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত।
একদমই দেখো, জয়পুর ব্লকের যে সলদা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে উপপ্রধান তিনি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই তাদের পঞ্চায়েতের নির্দেশ আসে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই রাতারাতি তারা যে বাড়ির যে আবাসের স্কেচ অর্থাৎ যে ম্যাপ, সেই ম্যাপ তাদের দিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা দিয়ে দেওয়া হয় এবং রাতারাতি যে 546 জনা সলদা গ্রাম পঞ্চায়েতের আবাস উপভোক্তা রয়েছে তাদেরকে ডাকা হয় এবং তাদের হাতে সেই বাড়ি তৈরির ম্যাপ দিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে বলা হয় যে অতি দ্রুততার সাথে তাদের যে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আবাস তৈরি করতে হবে এবং সেই বাড়ি তৈরি না করলে দ্বিতীয় কিস্তির টাকা তাদের ঢুকবে না। যে কারণে প্রত্যেককে একেবারে কড়াভাবে জানিয়ে দেওয়া হয় যাতে তারা দ্রুততার সাথে এই আবাসের বাড়ি তৈরি করতে শুরু করে। পাশাপাশি পঞ্চায়েত থেকে জানানো হচ্ছে প্রতিনিয়ত তাদের মনিটরিং করা হবে, অর্থাৎ বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে যে সমস্ত অফিসাররা রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা বাড়ি বাড়ি যাবে। যে কারণেই তাদের রাতারাতি একেবারে পঞ্চায়েতে ডেকে নেওয়া এবং ডেকে বাড়ি তৈরির যে ম্যাপ সেই ম্যাপ হাতে ধরিয়ে দেওয়া, সবে মিলিয়ে বলা চলে যে মুখ্যমন্ত্রীর যে হুঁশিয়ারি অর্থাৎ কড়া বার্তা, সেই বার্তার পরে একেবারে জেলা প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন তৎপর এবং সমস্ত শুধু সলদা গ্রাম পঞ্চায়েত নয় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকেই কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা পেয়েছে সেই টাকা দিয়ে যাতে অতি দ্রুততার সাথে ঘর করে, যারা এখনো শুরু করেনি তারা যাতে শুরু করে দেয় এবং সেই বিষয়টা যাতে যেমন মনিটরিং করা নির্দেশ হয়। তেমন কাজ, ছবি দেখালাম আপনাদের সলদা গ্রাম পঞ্চায়েতে। আবাস যোজনার যে টাকা দেওয়া হয়েছে সেই টাকার মিটিং এর জন্য আজ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে ডেকেছে এবং সেখানে একটা পারমিশনের সার্টিফিকেট দিনের প্ল্যানটা কিভাবে হবে সেই সার্টিফিকেট দিলেন। 1,20,000 টাকা অনুমোদন হয়েছে, সেই অনুমোদনে ঘর ঢালাই ঘর হবে না, অ্যাজবেস্টার দিয়ে ঘর করতে বললো, অর্ধেকটা ঘর করে আপনাকে খবর দিতে বলেছে, সেটা আবার পঞ্চায়েত থেকে গিয়ে ছবি ছাপা করে দিয়েছে তারা আবার টাকাটা অনুমোদন করবে। তাড়াতাড়ি কি ঘর করতে হ্যাঁ, তাড়াতাড়ি খুব ঘর করতে বলেছে। মাল মশলা যদি খারাপ থাকে সেটা পঞ্চায়েতকে জানাতে বলেছে, পঞ্চায়েত সেগুলো দেখবে বা দাম বেশি নিলে। আমাদের সলদা গ্রাম পঞ্চায়েত জয়পুর ব্লকের আন্ডারে 546 জন প্রথম কিস্তির টাকা মানে 60,000 টাকা পেয়ে গেছেন। তাদেরকে আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আমরা ডেকে এবং অনুমোদন পত্র সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, হাতে আমরা দিয়ে দিলাম এবং আমরা একটা প্ল্যান দিয়েছি যাতে সেই প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করেন এবং বাড়ি কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি এবং সেই সমস্ত আলোচনা করে ওনাদেরকে ডেকে আমরা আজকে সলদা গ্রাম পঞ্চায়েতে ডেকেছিলাম। ফের চালু শিক্ষক বদলি প্রক্রিয়া, 2.5 বছর পর ফের চালু এই বদলি প্রক্রিয়া। আপাতত চালু হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার চালু, বদলির প্রক্রিয়া চালুর নির্দেশ এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো 2022 সাল থেকে কার্যত বন্ধ ছিল শিক্ষকদের বদলি প্রক্রিয়া। মূলত 2022 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে দীর্ঘদিন ধরে শিক্ষকরা দাবি করছিলেন যাতে মিউচুয়াল ট্রান্সফার বা শিক্ষকদের যে বদলি প্রক্রিয়া সেই বদলি প্রক্রিয়া যাতে শুরু করা হয়। শিক্ষকদের সেই দাবিকে মান্যতা দিয়েই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করছে। তবে বদলি প্রক্রিয়া মানে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারই চালু করা হচ্ছে, জেনারেল ট্রান্সফার আপাতত চালু করা হচ্ছে না। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফার 2000 অর্থাৎ চলতি বছরের জুন মাস পর্যন্ত বন্ধ থাকছে, কোনো রকম চালু করা হবে না, তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও জানিয়েছে যে মিউচুয়াল ট্রান্সফার চালু করা হচ্ছে। কিভাবে মিউচুয়াল ট্রান্সফার চালু হবে, কবে থেকে আবেদন নেওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে শিক্ষক শিক্ষিকাদের, তার গোটা বিষয়টি স্কুল সার্ভিস কমিশন বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে। স্কুল শিক্ষা দপ্তর যে নোটিফিকেশন করেছে সেখানে স্পষ্ট করে তারা বলছেন যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে তারা জেনারেল ট্রান্সফার চালু করছে না, শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার চালু করবে। কিন্তু সেই মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপারে কি পদক্ষেপ নিতে হবে তা এসএসসি ঠিক করবে। শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে বদলি প্রক্রিয়া শুরু করা হয়, সেই দাবিকে মান্যতা দিয়েই মিউচুয়াল ট্রান্সফার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর শুরু করতে চলেছে। বেশ।